চিত্রাঙ্গদা কাব্যনাট্যকে নৃত্যনাট্যে রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই। মহাভারতের অন্যতম চরিত্র অর্জুন আর চিত্রাঙ্গদার প্রণয় উপাখ্যান নিয়ে নিরীক্ষা করেছেন অনেকেই। তবে চট্টগ্রামের দল ওড়িশি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টার এই প্রযোজনাটি মঞ্চে এনেছে ওড়িশির নৃত্যের আঙ্গিকে। স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজিমা। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। সবার আগেই জানিয়ে দেব শিরোনাম। আইভি শামীমের বিরোধ মেটাতে গণভবনে ডাক, ভোট সুষ্ঠু হলে নারায়ণগঞ্জে জয়ের আশা বিএনপির। গোবিন্দগঞ্জে হত্যা লুটপাটের কারণ জানতে চায় হাইকোর্ট। জমি না পেলে ধান নেবে না সাঁওতালরা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নারায়ণগঞ্জ নির্বাচন। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে এসেছেন সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুইজনের কোন্দল মেটাতে তাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যা ৬:৩০টার দিকে গণভবনে ঢোকেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান। এই বৈঠকে স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকেও ডাকা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আইভী ও শামীম ওসমানের মধ্যে। গত সিটি নির্বাচনেও এই দুজন মেয়র পদে লড়েছে। এই মুহূর্তে গণভবনে আছেন সহকর্মী শাহাদাত স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, বা ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গিয়েছে কিনা, কি ধরনের তথ্য আছে আপনার কাছে? জাহিদ, আজকের যে সাক্ষাৎ পর্বটি সেখানে কিন্তু গণমাধ্যমকে ডাকা হয়নি। কাজে আমরা কিন্তু সন্ধ্যা থেকেই গণভবনের বাইরে অবস্থান করছি এবং আমরা ভেতরে যে নেতাকর্মীরা আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা ভেতরে আছেন এবং যাদের সাথে আমরা আসলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের কাছ থেকে আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে শামীম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভী অর্থাৎ তিনজনে তারা কথা বলছেন এবং পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আরও যেসব নেতারা ভেতরে আছেন এবং ঢাকা বিভাগের যে যারা দায়িত্বে যেসব সাংগঠনিক সম্পাদকরা আছেন তাদের সাথে সবার সাথে পরে একসাথে বসবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এর বেশি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এর আগে থেকে কিন্তু একটা বিষয় ধারণা করা হচ্ছিল যে আজকের যে বৈঠকটি সেটি কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটি যেন স্মুথলি হতে পারে এবং সেখানে যে চলমান বিরোধ আছে সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমানের মাঝে সেই বিরোধ মেটানোর জন্যই কিন্তু মূলত আজকে তাদের ডাকা হয়েছে। এটা আসলে আমরা আগে থেকেই জানতে পেরেছি এবং এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেগুলি কিন্তু আমরা জানতে পারিনি। যখন শামীম ওসমান গণভবনে ঢুকছিলেন তখন তার সাথে কথা হয়েছিল এবং তিনি আমাদের বলেছিলেন যে বৈঠক শেষে বা সাক্ষাৎ পর্ব শেষে তিনি যখন বের হয়ে যাবেন তখন তিনি আমাদের সাথে কথা বলবেন। আসলে তারা বের হয়ে যাওয়ার পরই তাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে সেই বিষয়গুলি আমরা বলতে পারবো। এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করছি যে যেহেতু এখনও তারা বের হয়ে আসেননি কাজে এই বৈঠকটি বা সাক্ষাৎ পর্বটি এখনও চলছে এবং তারা যেন ঐক্যবদ্ধভাবে সামনের সিটি কর্পোরেশন নির্বাচনে কাজ করতে পারেন সেরকম নির্দেশনা হয়তো তাদের দেওয়া হচ্ছে। তবে তারা বের হয়ে আসলে আমরা সুনির্দিষ্টভাবে জানাতে পারবো আজকে তাদের সাক্ষাৎ পর্বে প্রধানমন্ত্রী কি কি নির্দেশনা দিয়েছেন। জাহিদ, এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের আশা করছেন বিএনপি মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ভোটের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ঘোষণার পর থেকেই প্রার্থী চূড়ান্ত করা নিয়ে দ্বিধায় ছিল দলটি। বিএনপির পছন্দের প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচনে অনীহা জানানোর পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অবশেষে আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে প্রার্থী ঘোষণা করে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
প্রার্থী ধানের শীষের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি রাজনীতির সাথে কখনো সরাসরি জড়িত না থাকলেও নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে কাজ করে আলোচনায় আসেন সাখাওয়াত হোসেন খান। তার এই খ্যাতিকে কাজে লাগাতে চাচ্ছে বিএনপি। দল বিশ্বাস করে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক পরিবেশে যারা যারা প্রার্থী আছে সবাইকে সমান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটাই আমি চাই। রাজনৈতিক পরিচয় বড় না হলেও দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার ঘোষণাও দিয়েছেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আমাদের কাছে চূড়ান্ত। এখানে কোনো ধরনের কোনো বিভক্তি নাই, মতপার্থক্য নাই। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি কঠোর সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকে যদি তারা গণতন্ত্রে পূর্ণ বিশ্বাস করে, এটা আমাদের লাস্ট সর্বশেষ টেস্ট কেস হিসাবে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। তার মাধ্যমে আমরা দেখতে চাই যে সরকারের কোনো চরিত্রের পরিবর্তন হয়েছে কিনা। গণতন্ত্র আর মানুষের ভোটাধিকারের প্রশ্নে বিএনপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের নেতারা। ইনশাআল্লাহ জনগণ মাঠে নামবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিভাবে দেশ পরিচালনা হবে। গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের নামে হত্যা, লুটপাট, নির্যাতন ও অগ্নিসংযোগ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ কেন নেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার জেলা প্রশাসন চিনিকলের জায়গায় সাঁওতালদের ধান কাটার উদ্যোগ নিয়েছে। তবে জমি ফেরত না পেলে ধান ঘরে তুলবে না বলে জানিয়েছে সাঁওতালরা। গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় এখন পর্যন্ত ৩টি রিট হয়েছে হাইকোর্টে। এর মধ্যে প্রথম দুটিতে জারি করা রুলে সাঁওতালদের স্বাধীনভাবে চলাফেরা করা সহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশনা দেয় হাইকোর্ট। সবশেষ রিটে বিচার বিভাগীয় তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে। আইনগতভাবেই ধরে নিচ্ছি যে উচ্ছেদ কার্যক্রমটা শুরু থেকে অবৈধ। সেই অবৈধ কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সাবসিকুয়েন্টলি যত রকমের কাজ হয়েছে প্রত্যেকটাই অবৈধ। কেউ একজন সরকারি চাকরি করেন বা কেউ একজন জনপ্রতিনিধি বলে তিনি এই ফৌজদারি অপরাধ থেকে পার পাবেন সেরকম কোনো আইন কিন্তু বাংলাদেশে পর্যন্ত নেই। যে কারণে তাদের এই ফৌজদারি কার্যক্রমের জন্য তাদের ফৌজদারি আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই ছিল হচ্ছে আমাদের মূলের রিটের বক্তব্য। স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, স্থানীয় সংসদ সদস্য সহ 12 জনকে রুলের জবাব দিতে হবে। এদিকে গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় ফলানো ধান কাটতে সাঁওতালরা সহযোগিতা করছে না বলে দাবি করেছে জেলা প্রশাসন। যদি তারা নিজেরা ধান কেটে নিতে না চায় তাহলে তাদেরকে সুগার মিল অথরিটি ধান কাটবে, কেটে তাদেরকে বুঝিয়ে দেবে। এখন এই বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা উপযুক্ত না পাই, আমরা চাইব যে যদি কোনো সমিতির মাধ্যমে চাষ হয়ে থাকে সমিতিকে বুঝিয়ে দিতে। অন্যদিকে সাঁওতালদের অভিযোগ তাদের না জানিয়েই ধান কাটার উদ্যোগ নিয়েছে প্রশাসন। উচ্ছেদ করা জমি ফিরিয়ে দেওয়া সহ মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধান নিতে অস্বীকার করেছে তারা। বাপ দাদার সম্পত্তি, ঘর করবো, বাড়ি করবো, রক্ত দিছি, তার আগে আমরা ধান কাটবো কিভাবে? রংপুর চিনিকলের জমি থেকে উচ্ছেদকে কেন্দ্র করে গত 6 নভেম্বর সাঁওতালদের সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে নিহত হন 3 সাঁওতাল। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নাসিরনগরে হামলায় সরাসরি জড়িত ছাড়াও ঘটনা নেপথ্যে যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কমিটি প্রধান। নাসিরনগরের নিরাপত্তা জোরদার করতে লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত দলের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলার পরপরই চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে পুলিশ সদর দপ্তর থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান জানান, এরই মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে বা পেছন থেকে মদদ দিয়েছে সবাইকে চিহ্নিত করা হয়েছে। যাদের নাম ইতিমধ্যে আমাদের কাছে এসছে এবং সাক্ষ্য প্রমাণে, ভিডিও ফুটেজে বিভিন্নভাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। তদন্তের পাশাপাশি নাসিরনগরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য ছিল তা ফিরিয়ে আনতেও কাজ করছে পুলিশ। করা হচ্ছে উঠোন বৈঠক। দীর্ঘদিনের যে একটা ঐতিহ্য
সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। অবিশ্বাসের যে একটা এখানে বিষয়, সেটাকে আমরা দূর করতে চাই। নাসিরনগরে নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সব রাস্তার পাশাপাশি আশপাশের গ্রাম ও মন্দিরেও সিসি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে। নাসিরনগর সদর এবং তার আশপাশ এলাকায় আমরা সিসি ক্যামেরার আওতায় আমরা নিয়ে আসতেছি এবং এটার কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় শেষ পর্যায়ে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এক অনুষ্ঠানে জানান, নাসিরনগরে শান্তি ফিরে এসেছে, হামলাকারীদের খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হবে। ভালো করেই জানেন নাসিরনগর খুব শান্ত পরিবেশ ফিরে আসছে। যারা এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিল তাদের তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা বিচারের মুখোমুখি হচ্ছে। ফেসবুকে ইসলাম অবমাননার একটি পোস্টের অজুহাত তুলে গত 30 অক্টোবর নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটা বিরতি নিচ্ছি। রাত 9:19 আমরা ফিরে এলাম। ঝিনাইদহের কালীগঞ্জে শাহনুর বিশ্বাসের উপর হামলাকারীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লার বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেয়। এদিকে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাহনুর বিশ্বাস। কিছুদিন আগে মাঠ চষে কাজ করা এই কৃষক এখন অসহায়ত্ব আর নিরাপত্তার সংখ্যায় ভুগছেন। শাহনুরের পায়ে এ পর্যন্ত 4 বার অস্ত্রোপচার হয়েছে। বখাটেদের নির্যাতনে ক্ষতিগ্রস্ত দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। এখন তো শেষ, আর আমার করার কিছু নেই। কি কবা, আমার মাঠে এক কাঠা জমি নেই। আমার বাড়িতে শুনে দেখেন আমার গ্রামে, আশেপাশে গ্রামে শুনে দেখেন আমার জমি জাতি আছে কিনা। হাসপাতালে শাহনুরের সার্বক্ষণিক সঙ্গী তার সহধর্মিণী, কিন্তু বাড়িতে রেখে আসা ছোট মেয়ের কথা ভেবে উদ্বেগ কাটছে না। তোর আব্বুর মারিছি, তোরা যদি কেস না মিটোস তাহলে আমরা হেলো তোর ওরা মারবো, বিভিন্ন কথা বলে, ভয় দেখায়। তখন আমরা তো বাড়িতে যাতে ভয় পাচ্ছি। এদিকে শাহনুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঝিনাইদহের জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহনুরের হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা 2 পা কুপিয়ে কাটতে পারে তাদের মনমানসিকতা কি, তারা কি মানুষ না অমানুষ, সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা। ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করে দিচ্ছি। 16 অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা গ্রামে বখাটেরা শাহনুরকে পিটিয়ে গুরুতর আহত করে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার জেরেই এই হামলা। মামলা হলেও মূল আসামি সহ 14 জনই এখনো পলাতক। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও মূল আসামিরা এখনো গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো কিছু খবর আছে, তার আগে একটু খেলার খবর জেনে নেব। রুবাইত, কি আছে আজকে? জাহিদ, এই মুহূর্তে চট্টগ্রাম এবং বরিশালে খেলাটি চলছে। বরিশাল আরও একটা ম্যাচ হারতে যাচ্ছে, 99 রানে 9 উইকেট, 185 চেজ করতে। সেই খবরটা জানাবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছে, আর যখন ফিরবো আরও যা থাকছে। বিশ্রাম শেষে কাল নেটে ফিরছেন মুস্তাফিজ, 4 ওভার বল করতে পারবেন। রাত 9:30 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। চট্টগ্রামে ভাগ্য বদল হয়েছে চিটাগং ভাইকিংসের। 4 ম্যাচের 3টিতেই জিতেছে তামিমের দল। শেষ ম্যাচে হারিয়েছে বরিশাল বুলসকে। 186 রানের টার্গেটে 107 রানে অল আউট হয়ে গেছে বরিশাল। রংপুর রাইডার্সের সামনে পড়লেই তাল হারায় খুলনা টাইটান্স। মুখোমুখি 2 লড়াইয়ে কোনোবারই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। প্রথম ম্যাচে সর্বনিম্ন 44 রানে লজ্জা পেয়েছিল মাহমুদুল্লাহর দল। এবারও হেরেছে টাইটান্স। তাদের দিয়ে 126 রানের টার্গেট, 7 উইকেট হাতে রেখে টপকে গেছে নাইমের দল। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন মুস্তাফিজ। বুধবার আবারও নেটে বোলিং শুরু করবেন তিনি। কাল থেকে 4 ওভার করে বল করবেন দ্য ফিজ। মুস্তাফিজের অগ্রগতিতে সন্তুষ্ট বিসিবি চিকিৎসকরাও। ছুটি কাটিয়ে ফিরেছেন পেসার মুস্তাফিজ। দেখা করেছেন বিসিবির চিকিৎসকের সাথে। মঙ্গলবার থেকে মারিওর সাথে ফিটনেস ক্যাম্পে কাজ শুরু করার কথা ছিল কাটার মাস্টারের, তবে তা শুরু হচ্ছে একদিন পর। ছুটির আগে করানো এমআরআই স্ক্যান সন্তোষজনক ছিল মুস্তাফিজের।
ছুটির মাঝেও করেছেন পুনর্বাসনের কাজ। মুস্তাফিজের কন্ডিশনে সন্তুষ্ট বিসিবির চিকিৎসক। 5 দিনের জন্য ছুটিতে গিয়েছিল বাড়িতে, তো ওখানে আমাদের প্রেসক্রাইবড কিছু প্রোটোকলও ফলো করেছে এবং আমাদের এসে যে রিপোর্টটাও করলো সেই রিপোর্ট সে বলছে যে আমরা যা কাজ ওকে দিয়েছি সে সুন্দরভাবে সম্পন্ন করেছে, কোনো কমপ্লেইন ওর মধ্যে নেই। ছুটিতে যাওয়ার আগে টানা 2 দিন বোলিং করেছিলেন নেটে। বুধবার আবারও বল হাতে নেবেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরে টাইগার জার্সিতে দেখা যেতে পারে বাঁহাতি পেসারকে, বলছেন চিকিৎসক। আগামীকাল আমাদের প্ল্যান আছে যে 60% ইন্টেন্সিটিতে প্রায় 4 ওভার বোলিং করবে। এভাবে প্রতিদিন ও ধারাবাহিকভাবে ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং এভাবে চলতে থাকলে আশা করছি এ মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে ওর পুরোপুরি ফিটনেস ফিরে পাবে। মুস্তাফিজের মতো এবাদতের পুনর্বাসন নিয়েও সন্তুষ্ট বিসিবি। ইনজুরি কাটিয়ে তিনিও দ্রুত সার্ভিস দিবেন বলে বিশ্বাস তাদের। ওর যে এই সমস্যা থেকে ও সেরে উঠেছে, যেটাকে আমরা সাইড স্ট্রেন বলি, তো এই সমস্যা থেকে সেরে উঠতে একটু সময় নেয় এবং আমরা এই ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আমরা চাই যে ও পেইন ফ্রিভাবে ইন্টেন্সিটি বাড়াক। শতভাগ ফিট হওয়ার আগেই মুস্তাফিজ এবাদতদের নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 16 নম্বর রাউন্ডে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সকার ক্লাব ফেনীকে 2-1 গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের 25 মিনিটে এগিয়ে যায় ফেনী সকার। গোল করেন মাহমুবুল ইসলাম হিমু। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি শেখ জামাল। 45 মিনিটে স্কোর লাইন 1-1 করেন এমেকা ডার্লিংটন। বিরতির পর এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ধানমন্ডি জায়ান্টরা। সাফল্য আসে ম্যাচের 76 মিনিটে। ল্যান্ডিং ডারবোর গোলে পুরো 3 পয়েন্ট নিশ্চিত করে শেখ জামাল। দিনের আরেক ম্যাচে টিম বিজেএনসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। 72 মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। এরপর 15 মিনিট পর বেঙ্গল ব্লুদের হতাশ করেন স্যামসন ইলিয়াসু। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রাতে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। নিজ শহরে তাদের আতিথ্য দেবে পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবন। একই সময় বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ লেগিয়া ভার্সাভা, ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটির প্রতিপক্ষ ক্লাব ব্রুজ আর ইউভেন্টাস খেলবে সেভিয়ার বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু রাত 2:30। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং জাহিদ। ধন্যবাদ রুবায়েদ। আমাদের কাছে আরও কিছু খবর আছে। সাভারের জিরাবতে গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে 30 নারী শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 21 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে কালার ম্যাক্স লিমিটেড কারখানার টিন শেড থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রাস্তা শুরু হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। প্রতিষ্ঠানটা মেন রাস্তা থেকে যেখানে আমাদের গাড়ি আসে, গাড়ির থেকে এখানে আসতে বেশ দূরত্ব, যার ফলে আমাদের প্রথম ফায়ার ফাইটিংটা আমাদের ওই গাড়ির থেকেই লাইন খুলে আমরা এখানে ফায়ার ফাইটিং করছি এবং ফায়ার ফাইটিং করাতে ব্লক টেকটিকে ফায়ার ফাইটিং করাতে আমাদের আগুনটা আশেপাশে ছড়াতে পারে নাই। স্থানীয়রা জানান, কারখানার বেশিরভাগ শ্রমিকই নারী। তাদের অনেকে আটকে পড়ে দগ্ধ হন। আমরা 2 ঘন্টা আগে আসছি এখানে, তখন আগুন অল্প অল্প জ্বলছিল, কিন্তু এই ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস আসতে লেট করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। ভিতরে এই যে গ্যাসের ইয়াবিলা খুলতে চাইছিল, সেই সময় গ্যাস পট করে এই যে মেজ বাড়িতে কেমনে আগুন লাগবে, ধুমস করে বলে একটা শব্দ পাইছে। এই লাইট পুরা গেছে, অনেকে বের হইতেছে, অনেকে কিছু ভিতরে আছে। এই অবস্থা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শ্বাসনালীতে পোড়া আছে, সেই বিবেচনায় সব কয়টা পেশেন্টই আমাদের জন্য মেজর বার্ন এবং সবাই আমরা আসার পরেই আমরা যে ব্যবস্থা নেওয়া, ইমার্জেন্সি ড্রেসিং, স্যালাইন, ব্যথার ওষুধ দেওয়া আমরা দিয়ে দিয়েছি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো খবর আছে, এগুলো জানার আগে নেব একটা বিরতি পর জানিয়ে ফিরছি। গণশুনানিতে মোবাইল সেবা নিয়ে গ্রাহকের বিস্তর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিটিআরসি। রাত 9:47 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে।
দুর্বল নেটওয়ার্ক ও কম গতির ইন্টারনেট এই হলো মোবাইলের সেবা। প্রথম গণশুনানিতে এরকম অসংখ্য অভিযোগ করলেন গ্রাহকেরা। এসব আমলে নিয়ে সেবার মান বাড়ানোর আশ্বাস দিয়েছে বিটিআরসি। মোবাইল অপারেটরদের সেবার নিম্নমান নিয়ে চট্টগ্রামে আদালতে রিট করেন এক গ্রাহক। এরপরই গ্রাহকদের নিয়ে গণশুনানির আয়োজন করে বিটিআরসি। এতে অংশ নিতে আবেদন করে 1000 গ্রাহক। আমন্ত্রণ জানানো হয় 450 জনকে। শুনানিতে নানা দুর্ভোগের কথা তুলে ধরেন গ্রাহকরা। বলা হচ্ছে 249 টাকা প্যাকেজ, শর্তের কথা বলা হয় খুবই সূক্ষ্ম ক্ষুদ্র অক্ষরে, আমার চোখে আসে না। ইন্টারনেট আমরা নিব, কিন্তু এটা সময়সীমা থাকবে না। নির্দিষ্ট সময়সীমা থাকলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে আমাদের নেটটা আনইউজ থাকে অথবা নষ্ট হচ্ছে। ইন্টারনেটে বেশি সাফারার হচ্ছি, নেট প্রবলেম, কানেকশনের প্রবলেম। আমরা লাইন পাচ্ছি না ঠিক মতো, ইউজ করতে করতে লাইনটি কেটে যাচ্ছে। পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি। চেয়ারম্যান জানান, এসব সমস্যা নিয়ে অপারেটরদের সাথে আলোচনা করা হবে। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে, সুতরাং ভোক্তাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রাণান্তকরভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদের সঙ্গে কানেক্টেড হতে চাই। শুনানিতে মোবাইল অপারেটরদের কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে নির্বাচনে এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। জনি বলছেন, আশা করি নির্বাচনে আইভি জয়ী হয়ে উন্নয়নের ধারা বজায় রাখবেন। রাতুল বলছেন, কি লাভ আছে নির্বাচন করে, আমার ভোট আমি দেব, অন্যের ভোটও আমি দেব, এটা কি সুষ্ঠু নির্বাচন? কায়েস বলছেন, নারায়ণগঞ্জ নির্বাচনে যেন পেশি শক্তির ব্যবহার না হয় সেদিকে নজর রাখতে হবে। বিথি বলছেন, আওয়ামী লীগ একজন দক্ষ ও ভালো ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আনাস বলছেন, নারায়ণগঞ্জ নির্বাচন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা অবশ্য সবারই, আনাসের সঙ্গে অন্যদেরও। নাহিদ বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচন কমিশন কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে, এটা সবারই প্রত্যাশা। এবং এই ব্যাপারে আজকেও আমরা দেখছিলাম যে নির্বাচন কমিশন এবং অন্যান্য বিষয়ে কিছু বদলের বিষয়েও প্রত্যাশা করছেন বিএনপির প্রার্থী। আজাদ বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা জরুরি যে নির্বাচন কমিশন তাদের ক্যারেক্টারটা শো করতে হবে। জি, মাইনুল বলছেন, সকল দলের অংশগ্রহণের সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চায়। আয়াত বলছেন, সব দলের প্রার্থী যেন প্রচার চালাতে পারেন এবং ভোটার ঠিকমতো ভোট দিতে পারেন সে ব্যবস্থা ইসিকে করতে হবে। রনি বলছেন, আশা করি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে যেখানে সরকারি দল কোনো প্রভাব খাটাবে না। ছোট করে মহুয়া এবং জাহিদ, আপনাদের সামনে আমি রাতুলের এসএমএসটা আনবো যে আমার ভোট আমি দেবো, অন্যের ভোটও আমি দিব, এটা কি সুষ্ঠু নির্বাচন কিনা, এরকম হবার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন এবারে? না, এখান থেকে বের হয়ে আসতে হবে, এক ধরনের ধারণা অবশ্যই আছে। জি, আমরা অন্য খবরগুলিতে চলে যাচ্ছি। রবি ঠাকুরের গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা ওড়িশি নৃত্যের আঙ্গিকে মঞ্চে এনেছেন চট্টগ্রামের ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার। জাতীয় নৃত্যনাট্য উৎসবে মঞ্চস্থ এই নৃত্যনাট্য নির্দেশনা দিয়েছেন প্রমা অবন্তী। চিত্রাঙ্গদা কাব্যনাট্যটিকে নৃত্যনাট্যে রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই। মহাভারতের অন্যতম চরিত্র অর্জুন আর চিত্রাঙ্গদার এই প্রণয় উপাখ্যান নিয়ে নিরীক্ষা করেছেন অনেকেই। তবে চট্টগ্রামের দল ওড়িশি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টার এই প্রযোজনাটি মঞ্চে এনেছে ওড়িশি নৃত্যের আঙ্গিকে। প্রথমবারের মতো ঢাকার মঞ্চে মঞ্চায়িত হলো তাদের এই নৃত্যনাট্যটি। নৃত্য পরিচালনা করেছেন প্রমা অবন্তী। ছোট চিত্রাঙ্গদাকে না দেখিয়ে বড় আকারের চিত্রাঙ্গদাকে বাড়ির বাইরে বের করার চেষ্টা করেছি। আর আনাচে কানাচে আমাদের অনেক গীতি কবিরা আছেন, তাদের এই যে গীতি আলেখ্য নৃত্যনাট্যগুলো আমরা তুলে ধরতে পারছি, মানে একে অপরকে জানতে পারছি, জানাতে পারছি, এটা একটা সুন্দর একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। বাহিরাঙ্গের চেয়ে নারী পুরুষের অন্তর্গত শক্তি অনেক মূল্যবান আর আত্মার স্থায়ী পরিচয় বহন করে, এমন মূল্যবানই তুলে ধরা হয়েছে এই নৃত্যনাট্যে। চট্টগ্রামের এই প্রযোজনার প্রধান চরিত্র অর্জুন ও চিত্রাঙ্গদায় অংশ নেন ভারতীয় নৃত্যশিল্পী রাহুল দেব, প্রমা অবন্তী ও তনু দাস। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে 9 দিনের জাতীয় নৃত্যনাট্য উৎসব শেষ হলো 22 নভেম্বর। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করবো তেহরানের বছরের প্রথম তুষারপাতের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।